আজকে জিকে প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আছে 64-এর এই প্রশ্নটি। 64 দাগের প্রশ্ন আছে, দেখুন কোন খেলায় লেডি রতন টাটা ট্রফি দেওয়া হয়? বাস্কেটবল, হকি, খোখো, ক্রিকেট। তো এখানে 64 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই লেডি রতন টাটা ট্রফি দেওয়া হয় কিন্তু হকিতে। হকিতে লেডি রতন টাটা ট্রফি দেওয়া হয়। লেডি রতন টাটা ট্রফির সাথে সাথে হকিতে কিন্তু অন্যান্য ট্রফিও দেওয়া হয়, যেমন আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, নেহরু ট্রফি, তারপরে আপনার আছে বেটন কাপ, তারপরে আছে মোদি গোল্ড কাপ, রঞ্জিত সিংহ গোল্ড কাপ, তারপর সঞ্জয় গান্ধী ট্রফি। এগুলো কিন্তু হকি ট্রফি। এছাড়াও কিন্তু আপনার সাথে সাথে বলে রাখি ফুটবলের ট্রফি আছে, সেগুলোও একটু বলে রাখি, সঙ্গে ক্রিকেটের ট্রফিও একটু বলবো। তো ফুটবলের ট্রফি আছে কিন্তু ডুরান্ড কাপ, রোবার্টস কাপ, সন্তোষ ট্রফি, বিসি রায় ট্রফি, ইন্দিরা গান্ধী ট্রফি, ফেডারেশন কাপ, কলম্বো কাপ, জওহরলাল নেহরু গোল্ড কাপ, রাজীব গান্ধী ট্রফি, তারপরে আপনার আছে সন্তোষ ট্রফি, তারপর লাল বাহাদুর শাস্ত্রী ট্রফি, সুব্রত কাপ, তারপরে আপনার আছে কিন্তু এয়ারলাইন কাপ, তারপরে আমেরিকা গোল্ড কাপ। এগুলো কিন্তু ফুটবলে দেওয়া হয়। এছাড়াও ক্রিকেটে কিন্তু বেনসন অ্যান্ড হেজেস কাপ, জিডি বিড়ালা ট্রফি, রঞ্জি ট্রফি, উইসেন ট্রফি, চারমিনার চ্যালেঞ্জ কাপ, শারজা কাপ, বর্ডার গাভাস্কার ট্রফি, দেওদার ট্রফি, জওহরলাল নেহরু কাপ, ঝাঁসি রানী ট্রফি, ইরানি কাপ। এগুলো কিন্তু সব ক্রিকেটে দেওয়া হয়। এছাড়া কিন্তু এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপরে আপনারা আছে সাহারা কাপ, তারপরে বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি। এগুলো কিন্তু সব আপনার ক্রিকেটের ট্রফি। আর বাস্কেটবলের ট্রফি আছে ফেডারেশন কাপ, বিসি গুপ্তা ট্রফি, তারপরে আপনার আছে উইলিয়াম জোন্স কাপ, অর্জুনা রাজা ট্রফি, তারপরে বাসালাট ঝা ট্রফি। এগুলো কিন্তু বাস্কেটবলের ট্রফি। আর টেনিসে আছে কিন্তু উম্বলডন ট্রফি, তারপরে আছে অস্ট্রেলিয়ান কাপ, গ্র্যান্ড স্লাম কাপ, ডেভিস কাপ। এগুলো কিন্তু টেনিসের ট্রফি। আর খোখো খেলায় আছে কিন্তু ফেডারেশন কাপ। তো এখানে সঠিক উত্তর হবে ক্রিকেট। আমরা চলে যাবো 65-এর এই প্রশ্নে। 65 দাগের প্রশ্ন আছে, দেখুন তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। প্রশ্ন আছে 65 দাগের প্রশ্ন, বাইরের আর্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র আমরা ব্যবহার করি? ব্যারোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার। তো এখানে দেখুন এই যে ব্যারোমিটার, এই যে এটা ব্যারোমিটার আছে, ব্যারোমিটারটা আমরা বায়ুর চাপ নির্ণয় করতে ব্যবহার করি, বায়ুর চাপ। তো বায়ুর চাপ বাড়লে কমলে কি হয় সেটা আমরা অবশ্যই জানি। এটা ব্যারোমিটার কিন্তু বায়ুর চাপ মাপতে ব্যবহার করা হয়। আর এখানে বিদ্যাকে আছে দেখুন এনিমোমিটার। এনিমোমিটারটা আমরা কিন্তু বায়ুর দিক নির্ণয় করতে কিন্তু এনিমোমিটার ব্যবহার করি, বায়ুর দিক নির্ণয় করতে। মানে বায়ুর দিক বলতে গতিপথ, বায়ুর কোন গতিপথে যাবে সেটা কিন্তু অ্যানিমোমিটার দ্বারা আমরা অ্যানিমোমিটার ব্যবহার করে জানতে পারি। আর এখানে থার্মোমিটার, এটা কিন্তু থার্মোমিটার কোনো বায়ুর মাপার যন্ত্র নয়, থার্মোমিটার কিন্তু উষ্ণতা মাপার জন্য ব্যবহার করা হয়। আর এই যে হাইগ্রোমিটার, এই হাইগ্রোমিটার কী কাজে ব্যবহার করা হয়? হাইগ্রোমিটার কিন্তু বায়ুর আর্দ্রতা মাপতে ব্যবহার করা হয়। হাইগ্রোমিটার হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপতে ব্যবহার করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্যারোমিটার কিন্তু চাপ মাপতে, অ্যানিমোমিটার কিন্তু দিক বা গতিপথ নির্ণয় করতে, আর হাইগ্রোমিটার কিন্তু আপনার বায়ুর আর্দ্রতা মাপতে ব্যবহার করা হয়, আর থার্মোমিটার উষ্ণতা মাপতে ব্যবহার করা হয়। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। 66 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন নিচের কোন খেলার সঙ্গে পঙ্কজ আদবানি যুক্ত? বিলিয়ার্ডস, বক্সিং, ক্রিকেট, ব্যাডমিন্টন। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা বুঝতেই পারছেন। পঙ্কজ আদবানি একজন নামকরা খেলোয়াড়, ইনি কিন্তু বিলিয়ার্ডসের সঙ্গে যুক্ত। পাশে পঙ্কজ আদবানির ছবিটা আমি দিয়ে দিলাম। এই পঙ্কজ আদবানি এনার কিন্তু জন্ম হয় 1985 সালে। আর আপনার এনার মানে জন্মভূমি পুনে আর কি, মহারাষ্ট্রে, কিন্তু ভারতের মহারাষ্ট্রের পুনেতে কিন্তু এনার জন্ম। অর্থাৎ এনার ঘর কিন্তু ভারতের মহারাষ্ট্রের পুনেতে। আর ইনি কিন্তু একজন এই বিলিয়ার্ডস খেলোয়াড়। তো ইনি কিন্তু স্নুকারেও সমান পারদর্শী। এনার কিন্তু নিকনেম আছে, এই পঙ্কজ আদবানির কিন্তু নিকনেম আছে। তো তার মধ্যে কিন্তু দ্য প্রিন্স অফ ইন্ডিয়া, এটা কিন্তু পঙ্কজ আদবানির নিকনেম। আরেকটা নিকনেম হচ্ছে দ্য গোল্ডেন বয়, এটাও কিন্তু পঙ্কজ আদবানির নিকনেম। আর আছে কিন্তু দ্য পুনে প্রিন্স, এটাও কিন্তু পঙ্কজ আদবানির নিকনেম। তো এই পঙ্কজ আদবানির ছবিটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে পঙ্কজ আদবানির ছবি। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো আমরা দেখবো এবার 67 দাগের এই প্রশ্নটি। তো দেখুন এখানে প্রশ্ন আছে, কত সুন্দর একটা প্রশ্ন আছে। দেখুন প্রশ্নটা আমি সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন যখন লোহায় মরচে পড়ে তখন লোহার ওজন
কমে, বাড়ে, একই থাকে, প্রথমে বাড়ে তারপরে কমে। তো দেখুন এটা একটা সায়েন্সের প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্ন আপনি যতবার পড়বেন ততবার দেখবেন এই প্রশ্ন থেকে ঘুরে ফিরে যে প্রশ্ন আসবে না কেন আপনি উত্তর করতে পারবেন, যদি আজকে যদি আপনি এই ভিডিওটা আমার কমপ্লিট করেন। তো দেখুন এই প্রশ্নটা সুন্দর একটি প্রশ্ন। তো এই লোহায় মরিচা পড়ে তখন লোহার ওজন কখনো কমবে না, লোহার ওজন সবসময় কিন্তু বাড়বে, অর্থাৎ বাড়ে, একই থাকে, প্রথমে বাড়ে তারপরে কমে। কখনো প্রথমে বাড়বে তারপরে কমে হবে না, একই থাকে হবে না। এখানে লোহায় মরিচে পড়লে লোহার ওজন বাড়ে। এবার কেন বাড়ে সেটা আমাদের একটা ভাবতে হবে যে কেন বাড়ে। এখন দেখুন আমরা দেশে বিদেশে পৃথিবীতে দেশে বিদেশে তথা পৃথিবীতে কিন্তু অনেক লোহা এইভাবে মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর তাতে কিন্তু হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে এবং হাজার হাজার লোহার পরিমাণ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এর থেকে বাঁচার জন্য আমরা মানে এর থেকে বাঁচার জন্য কিন্তু এই লোহার গায়ে যাতে মরিচা না পড়ে এবং হাজার হাজার কোটি টাকা যাতে না ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য কিন্তু লোহার উপরে একটা পাতলা আস্তরণ সৃষ্টি করছে, এখন বর্তমানে দেওয়া হচ্ছে, পাতলা আস্তরণ দেওয়া হচ্ছে, তাতে লোহা কোনো মরিচে পড়বে না। তো এখানে লোহার মরিচে পড়ে, কীভাবে লোহায় মরিচে পড়ে তো দেখুন, আর ওজন বাড়ে কেন দেখুন। এখানে লোহা এফি, তার সঙ্গে বায়ুর অক্সিজেন যুক্ত হচ্ছে, তার সঙ্গে বায়ুর জলীয় বাষ্প যুক্ত হচ্ছে H2O, এর সঙ্গে যুক্ত হয়ে কিন্তু কি হচ্ছে Fe2O3 তৈরি হচ্ছে, আর সঙ্গে জল তৈরি হচ্ছে H2O। এই জন্যই কিন্তু আপনার এই লোহায় মরিচা পড়লে লোহার ওজন বাড়ে। এবারে এখানে এই জলীয় বাষ্প যেহেতু লোহায় যুক্ত হচ্ছে তাই কিন্তু ওজনটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু এটা ফেরিক অক্সাইড বলে, এটা কিন্তু মরিচা পড়ার সংকেত। যদি মরিচার সংকেত বলে তা Fe2O3, আর এখানে 3H2O, মানে তিনটে জল মরিচার পড়ার সাথে সাথে কিন্তু তিনটি জল উৎপন্ন হয়। তো এটা কিন্তু লোহার মরিচা পড়ার সংকেত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 68 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন। নিচের বইগুলির মধ্যে পাণিনির লেখা বই কোনটি? তো এখানে মহাভাষ্য, মিতাক্ষরা, মধ্যমিকা, করিকা, অষ্টাদশী। তো আপনারা অবশ্যই জানেন পাণিনির লেখা বই কিন্তু অষ্টাদশী, অর্থাৎ দ্বিদাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 69 দাগের এই প্রশ্নে, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। এখন প্রশ্ন দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। খিজির খান কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? সৈয়দ বংশ, লোদি বংশ, রাজপুত বংশ, খলজি বংশ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই যে খিজির খান, এই খিজির খান কোন বংশের প্রতিষ্ঠাতা? ইনি ছিলেন কিন্তু সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান। এখন এখানে এই যে খলজি বংশ আছে, এই খলজি বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন জালালউদ্দিন খলজি। তো জালালউদ্দিন খলজি কে ছিলেন? জালালউদ্দিন খলজি ছিলেন কিন্তু খলজি বংশের প্রতিষ্ঠাতা। আর এই যে জালালউদ্দিন খলজি বংশের আর এই যে খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আলাউদ্দিন খিলজি, ছিলেন কিন্তু খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট। এনার সময় কিন্তু ওই খলজি বংশের সবচেয়ে উন্নত পেয়েছিল, এই খলজি বংশটা সবচেয়ে উন্নত লাভ করেছিল কিন্তু আলাউদ্দিন খলজির সময়। তো আলাউদ্দিন খলজি ছিলেন কিন্তু এই আলাউদ্দিন খলজি কিন্তু নিজের চাচা, অর্থাৎ যিনি খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজিকে কিন্তু তিনি হত্যা করেছিলেন এবং তার কন্যাকে কিন্তু বিয়ে করে তিনি কিন্তু ওই খলজি বংশের সাম্রাজ্য দখল করেছিলেন। আর তিনি কিন্তু দ্বিতীয় রাজা, খলজি বংশের দ্বিতীয় রাজা ছিলেন কিন্তু এই আলাউদ্দিন খলজি। আর আলাউদ্দিন খলজি এতটাই যোদ্ধা ছিলেন যে তিনি নিজেকে সেকেন্ড আলেকজান্ডার বলে মনে করতেন। তাহলে আমরা দেখে নিলাম 69 দাগের এই প্রশ্নটি। খিজির খান ছিলেন কিন্তু সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। আমরা চলে যাব পরের প্রশ্নে। এখানে একটা প্রশ্ন আছে, দেখুন সুন্দর একটা প্রশ্ন। 70 দাগের বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অ্যানিমোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার। তো এখানে এই বায়ুর চাপ আমি আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি বা এই প্রশ্নটার উত্তর কমপ্লিট করে দিয়েছি। সেখানে কিন্তু ছিল বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। এখানে বলছে বায়ুর চাপ মাপতে ব্যবহার করা হয়, সেখানে কিন্তু বায়ুর চাপ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয় সেটা বলে দিয়েছি। তাও আবার এখানে আপনাদের বলে দিই, ব্যারোমিটার কিন্তু বায়ুর চাপ মাপতে ব্যবহার করা হয়, ব্যারোমিটার। আর হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপতে ব্যবহার করা হয়, অ্যানিমোমিটার বায়ুর দিক নির্ণয় করতে ব্যবহার করা হয়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখব। 71 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর। আকবরের আমলে টোডরমল কোন পদে ছিলেন? টোডরমল কোন পদে ছিলেন? প্রধানমন্ত্রী, মনসবদার, সুবাদার, দিওয়ান। তো এই যে টোডরমল আসলে কি? তো এই টোডরমল অর্থাৎ আকবরের মন্ত্রিসভায় ছিল কিন্তু এই টোডরমল। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে
তার মধ্যে দেখুন এখানে প্রধানমন্ত্রী দেওয়া আছে, প্রধানমন্ত্রীর না কিন্তু এখানে টোডরমলের নাম আমাদের কিন্তু সকলেরই জানা। তিনি ছিলেন কিন্তু সম্রাট আকবরের একটা বিশ্বস্ত আস্থাভাজন কর্মচারীদের মধ্যে একজন। প্রথম জীবনে শেরশাহের কাছে কাজ করলেও পরে কিন্তু পরে শাসন ক্ষমতা হস্তান্তরের পরে আকবর তাকে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব বহাল করেন। আকবর তার উপরে মানে রাজস্ব আদায়ের দায়িত্ব দেন। আকবর কিন্তু এই টোডরমলের উপরে তার সাম্রাজ্যের রাজস্ব আদায়ের দায়িত্ব কিন্তু দেন। তো এখানে কিন্তু আকবরের আমলে টোডরমল কোন পদে ছিলেন? তো এটা হয়ে যাবে কিন্তু দিওয়ান পদে, প্রধানমন্ত্রী পদে হবে না কিন্তু। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে, 72 দাগের প্রশ্ন। মহামতি কাকে বলা হতো? শেরশাহ, হোসেন শাহ, ইলিয়াস শাহ, আকবর। তো দেখুন মানে এই মহামতি বলা হয় কিন্তু অশোককে। অশোক ছিলেন কিন্তু মহামতি। কিন্তু এখানে যে অপশানগুলো আছে তা আমি বুঝতে পারছি না কি অপশান আছে, তো এটা মনে হচ্ছে ভুল আছে। কি আপনাদের যদি কোনো মানে মহামতি এর মধ্যে জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো অশোককে আমরা জানি মহামতি বলা হয়, আমি অন্তত সেটাই জানি। তো এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। মুসাম্মান বুর্জ সৌধ কে তৈরি করেছিলেন? জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, শেরশাহ। তো এখানে 73 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিদ্ধাক, শাহজাহান। শাহজাহান মুসাম্মান বুর্জ সৌধ তৈরি করেন। আমরা চলে যাবো 74 দাগের এই প্রশ্নে, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলি। দেখবো 74 দাগের প্রশ্ন আছে, কাংড়া বা নগরকোট দুর্গ জয় করেছিলেন কে? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, হুমায়ুন। তো এখানে কিন্তু জাহাঙ্গীর কিন্তু নগরকোট দুর্গ জয় করেছিলেন। জাহাঙ্গীর কাংড়া বা নগরকোট দুর্গ জয় করেছিলেন, সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। এই নগরকোট দুর্গ জয় করেছিলেন কিন্তু জাহাঙ্গীর, সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 75 দাগের প্রশ্ন আছে দেখুন, ড্যাশ পর্বত সর্বোচ্চ শৃঙ্গ হলো মার্কোপোলো। খিনগান, নানশান, সুলেমান, আলতিনতাগ। তো এখানে 75 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 75 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দিকদাগ, অর্থাৎ আলতিনতাগ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ছিল কিন্তু মার্কোপোলো। আমরা চলে যাবো 76 দাগের প্রশ্নে, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এখানে অপশনগুলো আছে দেখুন, ব্রহ্মপুত্র, ইয়াংশিকিয়াং, সিন্ধু, আমুর। তো অবশ্যই এখানে